নমস্কার, আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। বন্ধুরা, আজকের এপিসোডটা একটু অন্যরকম। আজ আমরা কোনো রকম রহস্য বা ইতিহাসের গল্প বলবো না। আজ আমরা কথা বলবো বর্তমানের, জলজ্যান্ত বর্তমানের। এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আগামী 10 বছর নয়, আগামী 50 বছরের জন্য ভারতের মানে আমার আপনার ভাগ্য নির্ধারণ করতে চলেছে। আপনারা হয়তো খবরের কাগজে, টিভিতে টুকরো টুকরো খবর দেখেছেন। ভারতের সাথে আমেরিকার একটি বড় চুক্তি হলো, আবার ভারতের সাথে ইসরায়েলেরও একটা বড় চুক্তি হলো। কিন্তু এই দুটো চুক্তিকে যখন আপনি এক ফ্রেমে রেখে দেখবেন, তখন যে ছবিটা ফুটে উঠবে তা দেখে অনেকেরই ঘুম উড়ে গেছে, বিশেষ করে আমাদের কিছু প্রতিবেশীর। আজ আমি কোনো ডিপ্লোম্যাটিক ভাষা ব্যবহার করব না। একদম সহজ সরল ভাষায়, যাকে বলে ক্যাজুয়ালভাবে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে ঠিক কী ঘটতে চলেছে। এই জিওপলিটিক্যাল দুনিয়ায় ভারত ঠিক কোন চালটা চালল। এই যে একটা ডিফেন্স কোঅপারেশনের জাল বোনা হচ্ছে, এর আসল মানেটা কি? আর কেন বলছি যে এই দুটো চুক্তি আসলে একটাই বড় ছবির দুটো অংশ? এই আলোচনাটা লম্বা হবে। আমি চাই আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ আজ আমি যে অ্যানালিসিস করব সেটা হয়তো আপনি অন্য কোথাও শুনবেন না। এটা শুধু খবর পড়া নয়, এটা খবরের পেছনের খবর। তাই আসুন শুরু করা যাক আজকের অদ্ভুত অথচ বাস্তব। বন্ধুরা, আমরা একটা অসাধারণ সময়ে বাস করছি। ভারত, আমাদের দেশ, এই মুহূর্তে বিশ্বের মঞ্চে এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। আমরা এতদিন শুনেছি গ্রেট গেমের কথা, যা ব্রিটিশ আর রাশিয়ান সাম্রাজ্যের মধ্যে খেলা হয়েছিল। কিন্তু আজ 21 শতাব্দীতে ভারত তার নিজের গ্রেট গেম খেলছে। আর এই খেলার নিয়ম, এই খেলার পার্টনার সবই নতুন। এই খেলারই দুটো সবচেয়ে বড় চাল সম্প্রতি চালা হয়েছে। এক, আমেরিকার সাথে ডিফেন্স ফ্রেমওয়ার্ক চুক্তি নবীকরণ বা রিনিউ করা। আর দুই, তার ঠিক কয়েকদিন পরেই ইসরায়েলের সাথে একটি যুগান্তকারী মৌ স্বাক্ষর করা। অনেকেই ভাবছেন এটা তো রুটিন ব্যাপার। আমেরিকার সাথে চুক্তি তো 2005 থেকে চলে আসছে, সেটাই রিনিউ হলো। আর ইসরায়েল তো আমাদের বন্ধুই। নতুন কি হলো? নতুনটা হলো এর টাইমিং, এর ল্যাঙ্গুয়েজ আর এর স্কোপ। আর যখনই আপনি পাকিস্তানের মিডিয়া দেখবেন বা চীনের সরকারি সংবাদপত্রের সম্পাদকীয় পড়বেন, আপনি বুঝতে পারবেন যে এই রুটিন ব্যাপারটাই তাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। আজকের এই এপিসোডে আমি এই দুটো চুক্তিকে কাটাছেঁড়া করব। আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই দুটো চুক্তি একে অপরের সাথে জুড়ে আছে। আমি আপনাদের বোঝাবো যে কেন পাকিস্তানের সমস্ত ডিফেন্স অ্যানালিস্ট হঠাৎ করে এত বেশি কথা বলতে শুরু করেছে। আর সবচেয়ে বড় কথা, এই চুক্তির ফলে ভারতের সাধারণ মানুষ হিসেবে আমার আপনার জীবনে কি প্রভাব পড়তে পারে। এটা শুধু ওয়ার বা ডিফেন্সের গল্প নয়, এটা ভারতের টেকনোলজি, ইকোনমি আর ফিউচারের গল্প। আসুন প্রথমে আমেরিকার সাথে চুক্তিটা একটু বুঝি। কিছুদিন আগেই ভারত আর আমেরিকা তাদের 10 বছরের ডিফেন্স ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টকে আরও 10 বছরের জন্য বাড়িয়ে নিল। এই চুক্তি প্রথম সাইন হয়েছিল 2005 সালে, তারপর 2015-তে রিনিউ হয়, আর এখন আবার 2025 থেকে 2035-এর জন্য। কিন্তু এবারের রিনিউয়ালটা শুধু একটা কাগজের সই নয়, এর স্কোপ বা পরিধিকে বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। কেন? দুটো শব্দ মনে রাখুন, ইন্দো প্যাসিফিক আর চায়না। গত 10 বছরে দুনিয়া বদলে গেছে। চীনের আস্ফালন, দক্ষিণ চীন সাগরে তাদের দাদাগিরি আর OBOR-এর মাধ্যমে পুরো এশিয়াকে ঋণের জালে জড়িয়ে ফেলার যে চেষ্টা, তা আজ আর কারো অজানা নয়। আমেরিকা বুঝতে পারছে এই মুহূর্তে এশিয়াতে যদি চীনের এই আগ্রাসনকে কেউ আটকাতে পারে, তবে সে হলো ভারত। এই নতুন ফ্রেমওয়ার্কের মূল লক্ষ্য হলো মিলিটারি ইন্টারঅপারেবিলিটি বাড়ানো। এর মানে হলো এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে, তবে ভারত এবং আমেরিকার সেনা একজোট হয়ে একই সিস্টেমে এবং একই প্ল্যাটফর্মে কাজ করতে পারে। এটা শুধু জয়েন্ট এক্সারসাইজ নয়, এটা হলো কো ডেভেলপমেন্ট আর কো প্রোডাকশন। এই চুক্তির আওতায় MQ-9 রেপার ড্রোনের মতো
হাই এন্ড টেকনোলজি ভারতে আসা শুধু সময়ের অপেক্ষা। স্পেস, সাইবার সিকিউরিটি, লজিস্টিক্স, এমন কোনো ডোমেন নেই যেখানে দুই দেশ একসাথে কাজ করার কথা বলেনি। সোজা কথায় এটা হলো একটা মাইক্রো স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট। এটা চীনকে একটা স্পষ্ট বার্তা দেওয়া যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে একা দাদাগিরি করার দিন শেষ। ভারত মহাসাগরে ভারতের অনুমতি ছাড়া আর আমেরিকার সমর্থন ছাড়া চীনের পক্ষে কিছু করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। আমেরিকার সাথে চুক্তিটা যদি হয় মহাপরিকল্পনা, তবে ইসরায়েলের সাথে চুক্তিটা হলো সেই পরিকল্পনার সার্জিক্যাল স্ট্রাইক। আমেরিকার সাথে চুক্তির খবরটা যখনই সবাই ডাইজেস্ট করার চেষ্টা করছে, ঠিক তখনই খবর এলো ভারত আর ইসরায়েল এক বিশাল ডিফেন্স কোঅপারেশন মৌ স্বাক্ষর করেছে। আর এখানেই সবথেকে বড় টুইস্ট, ইসরায়েল আমাদের সেই বন্ধু যার সাথে আমাদের সম্পর্ক বহু পুরনো, কিন্তু সেই সম্পর্ক নিয়ে আমরা খুব বেশি পাবলিক কথা বলতাম না। নানান রকম ডিপ্লোম্যাটিক বাধ্যবাধকতা ছিল, আরব বিশ্বের চাপ ছিল, দেশের ভেতরের ভোট ব্যাংক পলিটিক্স ছিল। কিন্তু সময় বদলেছে। এই নতুন মৌ কোনো ছোটোখাটো ব্যাপার নয়। এটা তেল আবিবে ভারতের প্রতিরক্ষা সচিব এবং ইসরায়েলের ডিরেক্টর জেনারেলের মধ্যে সই হয়েছে। আর এই চুক্তির যে বিবরণ বেরিয়ে এসেছে তাতেই অনেকের চোখ কপালে উঠেছে। এই চুক্তিতে কি আছে? স্ট্র্যাটেজিক ডায়ালগ, ট্রেনিং, ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেশন, এগুলো তো থাকেই, কিন্তু আসল শব্দগুলো লুকিয়ে আছে অন্য জায়গায়। এই চুক্তিতে জোর দেওয়া হয়েছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, টেকনোলজিক্যাল ইনোভেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সাইবার সিকিউরিটি কোঅপারেশনের ওপর। বন্ধুরা, এই শব্দগুলো খেয়াল করুন। এআই, সাইবার সিকিউরিটি, ইনোভেশন, এটা বুঝতে রকেট সায়েন্সের প্রয়োজন হয় না। এই চুক্তিটা ভবিষ্যতের যুদ্ধের জন্য। এই যুদ্ধ আর বন্দুক কামানের যুদ্ধ নয়, এই যুদ্ধ হবে অ্যালগরিদমের, ডেটার, ড্রোনের আর সাইবার অ্যাটাকের। আর এই ফিউচার ওয়ারফেয়ারের দুনিয়ায় যদি কোনো দেশ কিং হয় তবে সে হলো ইসরায়েল। তাদের আয়রন ডোম, তাদের পেগাসাস সফটওয়্যার, তাদের প্রিসিশন বোমস, এই সব কিছুর পেছনে আছে তাদের অবিশ্বাস্য টেকনোলজি। ভারত ঠিক সেই টেকনোলজির দরজাতেই কড়া নেড়েছে এবং ইসরায়েল সেই দরজা খুলে দিয়েছে। এবার আসুন সব থেকে মজাদার অংশে। আমি এখন দুটো চুক্তির খসড়া পাশাপাশি রেখে পড়ছিলাম। আমি অবাক হয়ে গেছি। আমি চাই আপনারাও ব্যাপারটা বুঝুন। ইসরায়েলের সাথে যে চুক্তিটা হলো তার অফিসিয়াল স্টেটমেন্টে বলা হয়েছে এই চুক্তির লক্ষ্য হলো একটি একীভূত দৃষ্টিভঙ্গি এবং নীতিগত দিক নির্দেশ প্রদান করা। এই শব্দ দুটো মনে রাখুন, একীভূত দৃষ্টিভঙ্গি আর নীতিগত দিক নির্দেশ। এবার আসুন আমেরিকার সাথে যে চুক্তিটা রিনিউ হলো তার বিবৃতিতে। সেখানেও বলা হয়েছে এই ফ্রেমওয়ার্কের লক্ষ্য হলো একটা ইউনিফাইড ফ্রেমওয়ার্ক অ্যান্ড পলিসি ডিরেকশন টু এফেক্টিভলি অ্যাড্রেস এমার্জিং সিকিউরিটি চ্যালেঞ্জেস। ইউনিফাইড ভিশন, ইউনিফাইড ফ্রেমওয়ার্ক, পলিসি ডিরেকশন। আপনাদের কি মনে হচ্ছে না যে এই দুটো চুক্তি যেন একই টেমপ্লেট বা একই স্ক্রিপ্ট দেখে লেখা হয়েছে? এটাই আমার আজকের অ্যানালিসিসের মূল বিষয়। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা একটা কনসাস ডিসিশন। ভারত, আমেরিকা এবং ইসরায়েল এই তিনটি দেশ মিলে একটা টেকনো ডিফেন্স অ্যাক্সিস তৈরি করছে। আমেরিকা হলো গ্লোবাল সুপার পাওয়ার, যার কাছে আছে অঢেল রিসোর্স, প্ল্যাটফর্ম আর গ্লোবাল রিসার্চ। ইসরায়েল হলো ইনোভেশন হাব, যার কাছে আছে কাটিং এজ, ব্যাটেল টেস্টেড টেকনোলজি। আর ভারত হলো রাইজিং সুপার পাওয়ার, যার কাছে আছে বিশাল মার্কেট, আইটি ব্রেন পাওয়ার আর ম্যানুফ্যাকচারিং হাব হয়ে ওঠার ক্ষমতা। এই তিন শক্তি যখন একসাথে আসে তখন বুঝতে হবে খেলাটা আর ছোট নেই। যেই মুহূর্তে এই খবরগুলো বাইরে এসেছে আমি দেখছিলাম পাকিস্তানের মিডিয়াতে কি রিয়াকশান হচ্ছে। তাদের সমস্ত টিভি চ্যানেলে একটাই আলোচনা, ভারত ইসরায়েলকে কিনে নিল, ইসরায়েল ভারতের সাথে মিলে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমেরিকা পাকিস্তানকে ধোঁকা দিল, ইত্যাদি ইত্যাদি। এই আলোচনাগুলো শুনে আমার হাসি পাচ্ছিল, কারণ এই আলোচনার মধ্যে তাদের আসল ভয়টা লুকিয়ে আছে। আসুন একটু পাকিস্তানের দিকে তাকাই। পাকিস্তানের সাথেও আমেরিকার একটা ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, পাকিস্তানের সাথে সৌদি আরবেরও চুক্তি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত পাকিস্তানের সাধারণ মানুষ জানে না এই চুক্তিতে ঠিক কী আছে। সব কিছু সিক্রেট, সব কিছু পর্দার আড়ালে।
অন্যদিকে ভারত যখন কোনো চুক্তি করে তা ট্রান্সপারেন্ট। আমাদের মিলিটারি অফ ডিফেন্স বিবৃতি দিয়ে সবটা জানায়, কারণ ভারত তার নাগরিকদের বিশ্বাস করে। ভারতে রুলার আর রুলড এই কনসেপ্ট নেই, যা পাকিস্তানে আছে। পাকিস্তানের আসল ভয়টা অন্য জায়গায়। তারা জানে ভারতের সাথে ইসরায়েলের এই এআই আর সাইবার সিকিউরিটির যে চুক্তি শুধু চীনের বিরুদ্ধে নয়, এটা সরাসরি পাকিস্তানের টেরোরিজম ফ্যাক্টরির বিরুদ্ধেও ব্যবহার হবে। ভারত আর ইসরায়েল দুই দেশই টেরোরিজমের ভুক্তভোগী। ইসরায়েল লড়ছে হামাস আর হিজবুল্লার মতো ইরান স্পন্সার্ড গোষ্ঠীর সাথে, আর ভারত লড়ছে পাকিস্তান স্পন্সার্ড সন্ত্রাসবাদের সাথে। আমাদের কমন এনিমি হলো এই সন্ত্রাসবাদ। তাই যখন দুটো দেশ কাউন্টার টেরোরিজমের জন্য ডেটা শেয়ার করে, টেকনোলজি শেয়ার করে, তখন পাকিস্তানের ভয় পাওয়াটাই স্বাভাবিক। কারণ তারা জানে বালাকোটের সময় যে স্পাইস 2000 বোমা ব্যবহার হয়েছিল সেটা ইসরায়েলি টেকনোলজি ছিল। তারা জানে কার্গিল যুদ্ধের সময় ইসরায়েলি আমাদের লেজার গাইডেড বোম্বের টেকনোলজি দিয়েছিল। আর এখন তো শুধু বোমা নয়, এখন আসছে এআই, এমন টেকনোলজি যা হয়তো ড্রোনকে বলে দেবে কোন বাড়িতে জঙ্গি লুকিয়ে আছে। এমন সাইবার ক্ষমতা যা জঙ্গিদের কমিউনিকেশন নেটওয়ার্কে এক মুহূর্তে ধসিয়ে দিতে পারে। পাকিস্তানের ভয়টা অমূলক নয়, তাদের ভয়টা 100% বাস্তব। পাকিস্তানের এই রিয়াকশানের মধ্যে একটা বিশাল হিপোক্রেসি বা দ্বিচারিতা আছে, সেটা নিয়েও দুটো কথা বলা দরকার। আজকে যে পাকিস্তান ইসরায়েলের বিরুদ্ধে প্যালেস্তাইনের জন্য কেঁদে ভাসাচ্ছে, সেই পাকিস্তানে কিন্তু টাকার জন্য গাজাতে সেনা পাঠাতে রাজি হয়ে গেছে। আপনারা হয়তো শুনেছেন, খবর আসছে পাকিস্তান তাদের ট্রুপস পাঠাচ্ছে গাজায় ইসরায়েলিদের হয়ে হামাসের বিরুদ্ধে লড়ার জন্য। ভাবুন একবার, যে দেশের জনতা প্যালেস্তাইনের জন্য জান হাজির বলে স্লোগান দিচ্ছে, সেই দেশের সরকার, সেই দেশের এস্টাবলিশমেন্ট টাকার লোভে ইসরায়েলের হয়ে হামাসকে খতম করতে সেনা পাঠাচ্ছে। এর থেকে বড় দ্বিচারিতা আর কি হতে পারে? তারা একদিকে ভারতের সাথে ইসরায়েলের চুক্তিকে ইসলাম বিরোধী তকমা দিচ্ছে, আর অন্যদিকে নিজেরা ইসরায়েলের মার্সেনারি হিসেবে কাজ করতে চলে যাচ্ছে। এটাই হলো পাকিস্তানের আসল চরিত্র। তাদের কোনো আইডিওলজি নেই, তাদের একটাই ধর্ম, টাকা। যেখান থেকে টাকা পাবে তারা সেদিকেই ঝুঁকবে। আর ভারত তার নিজের ন্যাশনাল ইন্টারেস্টকে সামনে রেখে চলে। ভারতের ফরেন পলিসি আজ ইন্ডিপেন্ডেন্ট। আমরা আমেরিকার সাথে চুক্তি করব, আবার রাশিয়ার সাথেও S-400 কিনব। আমরা ইসরায়েলের সাথেও ডিফেন্স চুক্তি করব, আবার আরব দুনিয়ার সাথেও আমাদের সম্পর্ক মজবুত রাখব। এটাই হলো একটা কনফিডেন্ট নেশনসের পরিচয়। আর পাকিস্তান হলো একটা কনফিউজড ফেল স্টেট, যে নিজেই জানে না সে কি চাই। বন্ধুরা, ইসরায়েলের সাথে ভারতের এই সম্পর্ক কিন্তু আজকের নয়, এটা একটা ওপেন সিক্রেট ছিল। আজ আমি এই ইতিহাসের পাতা একটু উল্টে দেখতে চাই। 1971 সাল, ভারত পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশ তৈরি হচ্ছে। আমেরিকা পাকিস্তানের পক্ষে তাদের 7ম নৌবহর বঙ্গোপসাগরের দিকে পাঠিয়ে দিয়েছে। সেই কঠিন সময়ে ভারত যখন প্রায় একা, তখন একটি দেশ গোপনে আমাদের সাহায্য করেছিল, আর সেই দেশ হলো ইসরায়েল। তারা আমাদের মর্টার আর অ্যামিউনিশন পাঠিয়েছিল। 1999 সাল কার্গিল যুদ্ধ, আমাদের সেনারা টাইগার হিলের মতো দুর্গম পাহাড়ে লড়ছে। আমাদের কাছে প্রিসিশন গাইডেড মিউনিশনের অভাব ছিল। আমেরিকা, আমাদের বন্ধু আমেরিকা, তখন আমাদের জিপিএস ডেটা দিতেও অস্বীকার করে। সেই সময়ে ইসরায়েল তার সমস্ত ভান্ডার আমাদের জন্য খুলে দেয়। তারা আমাদের লেজার গাইডেড বোম দেয়, সার্চার ড্রোন দেয়, যা কার্গিল যুদ্ধে গেম চেঞ্জার প্রমাণিত হয়। 2019 সাল, পুলওয়ামা হামলার পর বালাকোট এয়ার স্ট্রাইক। আমাদের মিরাজ 200 যুদ্ধবিমানগুলো পাকিস্তানের ভেতরে ঢুকে যে স্পাইস 2000 বোম ফেলেছিল, তা ছিল ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি। বারবার যখনই ভারতের ওপর সংকট এসেছে, ইসরায়েল কোনো ডিপ্লোম্যাটিক গোলকধাঁধায় না গিয়ে, কোনো শর্ত ছাড়াই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তারা প্রমাণ করেছে যে তারা শুধু পার্টনার নয়, তারা রিলায়েবল ফ্রেন্ড। ইসরায়েলের বিদেশমন্ত্রী যখন ভারতে আসেন, তিনি ঠিক এই কথাই বলেন। তিনি বলেন, ইন্ডিয়া ইজ এ গ্লোবাল সুপার পাওয়ার। তিনি বলেন, এই সম্পর্ক ট্রাস্ট আর রিলায়েবিলিটির উপর দাঁড়িয়ে আছে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সেই ট্রাস্টকে সম্মান জানাচ্ছে। আমরা আর এই বন্ধুত্বকে লোকচক্ষুর আড়ালে রাখছি না। আমরা বুক ফুলিয়ে বলছি, হ্যাঁ,
ইসরায়েল আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার, কারণ এই অংশীদারিত্ব ভারতের সুরক্ষার জন্য, ভারতের ভবিষ্যতের জন্য জরুরি। আমেরিকা আর ইসরায়েলের কথা তো হলো, কিন্তু এই অ্যাক্সিস বা মৈত্রী দেখে অনেকের মনেই একটা প্রশ্ন আসছে, বিশেষ করে পুরনো দিনের জিওপলিটিক্সের ছাত্র যারা, তারা ভাবছেন তাহলে রাশিয়ার কি হবে? রাশিয়া আমাদের টাইম টেস্টেড অল ওয়েদার ফ্রেন্ড। সেই 1971 সাল থেকে যখন আমেরিকা আমাদের বিরুদ্ধে সপ্তম নৌবহর পাঠিয়েছিল, তখন রাশিয়াই আমাদের পক্ষে দাঁড়িয়েছিল। আমাদের ডিফেন্সের একটা বিশাল অংশ, প্রায় 60 থেকে 70% আজও রাশিয়ান অরিজিন। তাহলে ভারত কি রাশিয়াকে ছেড়ে সম্পূর্ণ আমেরিকান ক্যাম্পে চলে যাচ্ছে? এখানেই ভারতের নতুন বিদেশ নীতির সৌন্দর্য। একে আমি বলি মাল্টি অ্যালাইনমেন্ট 2.0। ভারত আর নন অ্যালাইনমেন্টের পুরনো ধারণায় বিশ্বাস করে না, আবার ভারত কোনো একটা ক্যাম্পেও যোগ দিচ্ছে না। ভারত আজ কনফিডেন্ট, ভারত আজ ইস্যু বেসড মৈত্রী করছে। যখন ইন্দো প্যাসিফিকে চীনকে রোখার প্রশ্ন আসছে, তখন আমাদের ন্যাচারাল পার্টনার হলো আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া। যখন কাটিং এজ ডিফেন্স টেকনোলজি, এআই আর কাউন্টার টেররিজমের প্রশ্ন আসছে, তখন আমাদের সেরা পার্টনার হলো ইসরায়েল। যখন লেগেসি সিস্টেম, নিউক্লিয়ার সাবমেরিন আর এয়ার ডিফেন্স সিস্টেম যেমন S-400 প্রশ্ন আসছে, তখন রাশিয়াকে ছাড়া আমাদের চলবে না। যখন জেট ইঞ্জিন টেকনোলজির প্রশ্ন আসছে, তখন আমরা ফ্রান্সের স্যাফরানের সাথে কথা বলছি। ভারত আজ বিশ্বের একমাত্র বড় দেশ যে আমেরিকার হোয়াইট হাউসেও সমান সমাদর পাই, আবার রাশিয়ার ক্রেমলিনেও পাই। আমরা আমেরিকার সাথে যুদ্ধ অভ্যাস করি, আবার রাশিয়ার সাথেও ইন্দ্র অনুশীলন করি। এটা কোনো ব্যালেন্সিং অ্যাক্ট নয়, এটা হলো ইন্ডিয়াজ ওন পাথ। আমরা আমেরিকার থেকে টেকনোলজি নেব, ইসরায়েলের থেকে টেকনোলজি নেব, রাশিয়ার থেকেও নেব, আবার ফ্রান্সের থেকেও নেব, এবং এই সব কিছু নিয়ে আমরা আমাদের নিজেদের আত্মনির্ভর ভারত তৈরি করব। এই সমস্ত আলোচনার শেষে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলা দরকার। ভারত কেন এই সব করছে? কেন এই আমেরিকা, ইসরায়েল, ফ্রান্স, রাশিয়া, জাপান, ইউকে এত দেশের সাথে ডিফেন্স ডিল? এর পেছনে একটাই লক্ষ্য, একটাই স্বপ্ন, আর তা হলো আত্মনির্ভর ভারত। বন্ধুরা, একটা সময় ছিল যখন ভারত বিশ্বের সব থেকে বড় আর্মস ইম্পোর্টার দেশ ছিল। আমরা ছোট ছোট স্পেয়ার পার্টসের জন্যও বিদেশের ওপর নির্ভরশীল ছিলাম। কার্গিল যুদ্ধের সময় এটা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছিলাম, কিন্তু আজ ছবিটা বদলেছে। আগামী 10 বছরে ভারত তার 3 সেনার আধুনিকীকরণের জন্য প্রায় $200 বিলিয়ন খরচ করতে চলেছে। কিন্তু এইবার একটা টুইস্ট আছে। ভারত সরকার স্পষ্ট বলে দিয়েছে, আমরা আর শুধু বায়ার হয়ে থাকবো না, আমরা পার্টনার হব। আমরা আর শুধু ইম্পোর্ট করব না, আমরা কো ডেভেলপ করব, আমরা কো প্রোডাকশন করব। আমাদের শর্ত একটাই, মেক ইন ইন্ডিয়া। আমেরিকার সাথে যে চুক্তি, তার লক্ষ্য হলো টেকনোলজি ট্রান্সফার। ইসরায়েলের সাথে যে এআই বা সাইবার চুক্তি হলো, তার লক্ষ্য হলো জয়েন্ট R&D। ফ্রান্সের সাথে যে জেট ইঞ্জিনের কথা হচ্ছে, সেটাও মেক ইন ইন্ডিয়ার শর্তে। ভারত এই $200 বিলিয়ন বাজারটাকে একটা লিভারেজ হিসেবে ব্যবহার করবে। আমরা বলছি, তোমরা যদি আমাদের বাজারে অস্ত্র বিক্রি করতে চাও, তবে তোমাদের টেকনোলজি নিয়ে ভারতে আসতে হবে। এখানে ফ্যাক্টরি বানাতে হবে, আমাদের ইঞ্জিনিয়ারদের শেখাতে হবে, আমাদের সাথে মিলে ডিজাইন করতে হবে। এর ফলে কি হচ্ছে? 1, আমাদের বিদেশের উপর নির্ভরতা কমছে। 2, ভারতে একটা নতুন ডিফেন্স ইকোসিস্টেম তৈরি হচ্ছে। 3, লক্ষ লক্ষ নতুন হাই স্কিল্ড চাকরির সুযোগ তৈরি হচ্ছে। 4, ভবিষ্যতে ভারত শুধু নিজের জন্যই অস্ত্র বানাবে না, ভারত গোটা বিশ্বে আর্মস এক্সপোর্টার দেশ হবে। এই যে US ইন্ডিয়া, ইসরায়েল ইন্ডিয়া চুক্তিগুলো, এগুলো সেই গ্র্যান্ড স্ট্র্যাটেজিরই একটা অংশ। এটা শুধু আজকের সুরক্ষার জন্য নয়, এটা আগামীকালের ইকোনমিক সুপার পাওয়ার হওয়ার লড়াই। বন্ধুরা, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আমি বোঝাতে পেরেছি যে এই আপাত সাধারণ দুটো চুক্তি আসলে একটা অসাধারণ। এটা নতুন ভারতের ফরেন পলিসি। এই নীতিতে কোনো ফেয়ার নেই, কোনো হেজিটেশন নেই, আছে শুধু কনফিডেন্স আর ন্যাশনাল ইন্টারেস্ট। ভারত আজ সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে আমেরিকাও আমাদের ছাড়া ইন্দো প্যাসিফিক ভাবতে পারে না, আবার ইসরায়েলও আমাদের গ্লোবাল সুপার পাওয়ার বলে মেনে নেয়।
পাকিস্তান বা চীনের মিডিয়াতে যতই প্রোপাগান্ডা চলুক, সত্যটা হলো ভারত তার নিজের রাস্তা নিজেই তৈরি করছে। আমরা একটা টেকনো ডিফেন্স অ্যাক্সিস তৈরি করছি, যার এক প্রান্তে আছে আমেরিকা আর এক প্রান্তে আছে ইসরায়েল, এবং তার কেন্দ্রে আছে আত্মনির্ভর ভারত। এই নতুন গ্রেট গেমে ভারত আর পর নয়, ভারত আজ প্লেয়ার, এবং খুব শীঘ্রই ভারত এই খেলায় রুল মেকারে পরিণত হতে চলেছে। আজকের এপিসোডটা হয়তো একটু লম্বা হয়ে গেল, কিন্তু বিষয়টা এতটাই গভীর ছিল যে ছোট করে বলা সম্ভব ছিল না। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সহজ ভাষায় পুরো জিওপলিটিক্যাল সিনারিওটা আপনাদের সামনে তুলে ধরতে। যদি আমার এই অ্যানালিসিস আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় এই কথাগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছানো দরকার, তবে এই ভিডিওটা অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধু পরিবারের সাথে শেয়ার করুন। অদ্ভুত অথচ বাস্তবের এই বিশেষ এপিসোড আপনার কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি নিজে পড়ি। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমি পরের বার যখন নতুন কোনো ভিডিও নিয়ে আসব তার নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভাবতে থাকবেন, কারণ এই দুনিয়ায় যা কিছু অদ্ভুত তার পেছনেই লুকিয়ে আছে আসল বাস্তব। জয় হিন্দ, জয় ভারত।